অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন না, বলতে পারেন ডাবল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গতবারের শিরোপাও বাংলাদেশ জিতেছে, তার আগের বারের শিরোপাও বাংলাদেশ জিতেছে। এইবারের টুর্নামেন্টে তাই শিরোপা জয় ছাড়া অন্য কোনো কিছু ভাবারই সুযোগ নেই। সে লক্ষ্যে আজিজুল হাকিম তামিমের দলের শুরুটা হয়েছে ভালো। আফগানিস্তানের বিপক্ষে জয়েই আমরা টুর্নামেন্টটা শুরু করেছি। কিন্তু ৩ উইকেটের যে জয় সেইটা কি কিছু দুশ্চিন্তার জায়গাও উস্কে দিচ্ছে না? এবং এইটা বাংলাদেশ ন্যাশনাল টিমের যেই অবস্থা, ওই একই রকম অবস্থা এই যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, এই তরুণ দলের মধ্যেও কি দেখা যাচ্ছে না? একটা ম্যাচ দেখে আপনি তো আর কোনো কনক্লুশনে আসতে পারবেন না। কিন্তু আমরা তো ওই যে ঘরপড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। সো সেই কারণে যখন জাতীয় দলের ওই অবস্থাটা অনূর্ধ্ব-19 দলেও দেখি, তখন মনে হয় যে আসলে বাংলাদেশ ক্রিকেটটাই কি এইরকম কিনা। দেখুন, অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শেষ পর্যন্ত গিয়ে এটা বিশ্বকাপের একটা প্রস্তুতির মঞ্চই। বিশ্বকাপের একটা ড্রেস রিহার্সালই বলতে পারেন। আমরা গতবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতেছিলাম, কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছিল। এই অর্থে যে আমরা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পর্যন্ত খেলতে পারিনি। হোয়ারএজ সেই আন্ডার-19 এশিয়া কাপে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছিল, যেই ভারত পাকিস্তানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ভারত পাকিস্তান ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে। ভারত তো ফাইনালও খেলেছে, শিরোপা জিততে পারেনি, অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। আর বাংলাদেশের পেছনে যখন আপনি ওই হিস্ট্রিটা দেখবেন যে 2020 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিতেছিল, ফলে ওয়ার্ল্ড কাপেও গিয়ে কিন্তু আমাদের এই আন্ডার-19 টিমের শিরোপা ছাড়া অন্য কোনো কিছুই এখন আর আমাদের স্ট্যান্ডার্ড না। ফলে এই যে আবার কিছুদিন পরে যে বিশ্বকাপটা আছে অনূর্ধ্ব-19, তার আগের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা ভীষণ ভীষণ আন্ডার-19 এশিয়া কাপটা যেটা এখন হচ্ছে, সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেইখানটাতে প্রথম ম্যাচে জয় পাওয়াটা অবশ্যই স্বস্তির। যখন আপনি মাথায় রাখবেন যে রেকর্ড রান তাড়া করে বাংলাদেশ জিতেছে, সেইটা আরও বেশি স্বস্তির। আন্ডার-19 এশিয়া কাপের হিস্ট্রিতে বাংলাদেশ যে 283 রান আফগানিস্তান করেছে, সেইটা তাড়া করে আমরা জিতে গিয়েছি 3 উইকেটে। এত রান তাড়া করে জয়ের রেকর্ড কখনোই নাই। ইনফ্যাক্ট বাংলাদেশ আন্ডার-19 টিমের ওভারঅল, শুধু এশিয়া কাপ না, ওভারঅল যদি আপনি ধরেন তাহলে এর চেয়ে বেশি রান তাড়া করে বাংলাদেশের জয় আর একটাই রয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে 304 রান তাড়া করে আমরা জিতেছিলাম 2022-23 সালের দিকে। ফলে এই জয়টা আপনি ওইসব দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে ডেফিনেটলি স্বস্তির। কিন্তু অস্বস্তির কাটার জায়গাটাও রয়েছে। আমি যেটা বলছিলাম যে সেইটা আমাদের ওই জাতীয় দলের এক ধরনের প্রতিচ্ছবি দেখা গেছে এই ম্যাচটাতে। সেইটা আমাদের বোলিং ইনিংসে, সেইটা আমাদের ব্যাটিং ইনিংসেও। ব্যাটিং ইনিংসের কথাটাই ধরেন, এই যে বলছি 283 রান তাড়া করে বাংলাদেশ জিতে গিয়েছে, 7 বল বাকি থাকতে 3 উইকেটে বাংলাদেশ ম্যাচ জিতেছে। হোয়ারএজ আমরা এই রান তাড়া করতে নেমে একসময় তো আমাদের ওপেনিং পার্টনারশিপেই 150 রান তুলে ফেলেছিলাম। 26.4 ওভারে 101 রানের ওপেনিং পার্টনারশিপ। 283 রানের টার্গেটটা, 84 রানের টার্গেটটা তো তখন অনেক বেশি সহজ হয়ে যাওয়ার কথা না? আরো সহজ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমাদের 2 ওপেনার আউট হয়ে গেছেন, কিন্তু তারপরে থার্ড উইকেটেও তো একটা পার্টনারশিপ হয়েছে 66 রানের। এক সময় তো বাংলাদেশের হিসাবটা এরকম ছিল, 45 বলে 48 রান প্রয়োজন, হাতে আছে 8 উইকেট। বাংলাদেশের তো এই ম্যাচ ভাই ঘুমিয়ে জেতার কথা। কিন্তু আমরা ঘুমিয়ে তো জিতিইনি। শেষে গিয়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে বাংলাদেশ না এই ম্যাচটা হেরেই যায়। ফলে ওই যে বাংলাদেশ জাতীয় দলের কথা বলছিলাম, আমাদের জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু এরকম জিনিস আমরা দেখি। সহজ ম্যাচ আমরা কঠিন করে ফেলি, কঠিন করে হেরে যাই, কখনো জিতি। সো এইটা কিন্তু আমাদের এই দলটার মধ্যেও ওইরকমভাবে দেখা গেল। আমাদের এইখানটাতে ওপেনিং পার্টনারশিপে জাওয়াদ আবরারের সঙ্গে ওইখানটাতে বেগের যে পার্টনারশিপটা হলো, সেই পার্টনারশিপে 151 রান। হ্যাঁ, আবরারের পার্টনার ওইখানে 62 রান করে 68 বলে তিনি আউট হয়ে গেছেন। জাওয়াদ আবরারও কিছুক্ষণ পর আউট হয়ে গেলেন। তার একটা আফসোসের জায়গা থাকতে পারে যে সেঞ্চুরিটা তিনি মিস করেছেন। 112 বলে 96 রান করে তিনি আউট হয়েছেন। কিন্তু আবরারের ইনিংসটাতে আমি একটুখানি একটা ছোট্ট ফুটনোট দিয়ে রাখতে চাই। ডেফিনেটলি তিনি একটা ভালো ইনিংস খেলছেন। ডেফিনেটলি আমাদের এই ব্যাচের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিজিং ব্যাটসম্যান হচ্ছেন গিয়ে তিনি। কিন্তু তার এই যে ইনিংসটা খেলেছেন, ইনিংসটাও খুব ভালো ইনিংস খেলেছেন। আমি ফুটনোট যেটা দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে গিয়ে, আবরার কি আসলে সেঞ্চুরির জন্য খেলেছিলেন? কেন আমি এই কথাটা বলছি? ধরেন তিনি তার 50-তে পৌঁছে গিয়েছিলেন মাত্র 45 বলে। ওই সময়টাতে তিনি একটা ছক্কা মেরে 50-তে পৌঁছেছেন।
৪৫ বলে ৫২ রান, মানে ওই ছক্কা হওয়ার প্রেক্ষিতে তখন তার স্ট্রাইক রেট ছিল ব্যাটিংয়ের ১১৫। ওয়ারেস তিনি যখন ৯৬ রান করে আউট হন তখন তিনি বল খেলে ফেলেছেন ১১২টি বল। অর্থাৎ প্রথম ৪৫ বলে যিনি ৫২ রান করেছেন ১১৫ স্ট্রাইক রেটে, তিনি পরের ৪৪ রান করতে ৬৭ বল খেলেছেন এবং মাত্র ৬৫ স্ট্রাইক রেটে। সো ফার্স্ট 50 এবং সেকেন্ড 50 প্রায় কাছাকাছি, তো সেই ১১৫ স্ট্রাইক রেট এবং মাত্র 65 স্ট্রাইক রেট, এইটা একটুখানি আসলে পীড়াদায়ক। এইটা একটুখানি আসলে মানে বোঝাই যাচ্ছিল না যে তার ইনিংসটাতে, হ্যাঁ, হয়তোবা তিনি সেঞ্চুরি পেলে তারপরে তিনি ইনিংসে এক্সেলারেট করতেন, অথবা তিনি যদি ইনিংসটা আরো লম্বা করতে পারতেন বাংলাদেশের জয়টা হয়তো সহজ হতে পারত, সেটা বলতে পারেন। কিন্তু আমার জাওয়াদ আবরারের এই জায়গাটাতে একটুখানি আসলে খটকা লাগে যে তিনি ওই জায়গাটাতে পার্সোনাল গ্লোরির জন্য, সেঞ্চুরির জন্যই আসলে খেলেছিলেন কিনা। বাট স্টিল এই দুইটা উইকেট যখন আমরা হারিয়েছি, উইকেট হারানোর পরও তো আমাদের আজিজুল হাকিম তামিম এবং কালাম সিদ্দিকের পার্টনারশিপ আরও একটা ৬৬ রানের হলো, যেটা আমি বলছিলাম, সেইখান থেকে তো বাংলাদেশের ম্যাচ জেতার কথা সহজেই। ৪৫ বলে ৪৮ রান লাগে, হাতায় ৮ উইকেট নিয়ে ম্যাচে আর আফগানিস্তান তখন আর কিভাবে থাকে। কিন্তু আফগানিস্তান ওই জায়গাটা থেকে ম্যাচে প্রবলভাবে কামব্যাক করেছে, অথবা আমরা তাদের কামব্যাক করার জায়গাটা তৈরি করে দিয়েছি। আমাদের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম তিনি ৪৮ বলে ৪৭ রান করেছেন, তার পার্টনারও আগে আউট হয়ে গেলেন। এই থার্ড উইকেট পার্টনারশিপটা যখন ব্রেক হলো, আমরা একের পর এক উইকেট হারিয়েছি, পাঁচটা উইকেট আমরা ওই ফেজটাতে হারিয়েছি। ফলে শেষে গিয়ে যদি রিজান হোসেনের ওই অপরাজিত ১৭ রান, ওইটাই তো মহামূল্যবান, ওইটা না হলে বাংলাদেশ কে জানে এই ম্যাচটা হয়তোবা জিততেও পারত না। এই যে ব্যাটিং ইনিংসের শেষে দিয়ে আমাদের যে অবস্থা, বোলিং ইনিংসের শেষেও কিন্তু এই একই রকম অবস্থাই হয়েছিল। হ্যাঁ, আফগানিস্তানের অনেক রান তুলেছে ফাইসাল খান, তাদের যে ব্যাটসম্যান তিনি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বিপক্ষে, এটা মনে হয় ৬ নাম্বার ওয়ানডেতে তার ৩ নাম্বার সেঞ্চুরি এই যুব ওয়ানডেতে। ফলে এই যুব ওয়ানডেতে একটা পার্টিকুলার দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ডটা তিনি স্পর্শ করলেন। আমাদের বাংলাদেশের তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে তার ৩টা সেঞ্চুরি রয়েছে, ভারতের শুভমান গিল তারও ৩টা সেঞ্চুরি রয়েছে, এবং পাকিস্তানের সামনে তারও হচ্ছে গিয়ে এখানটাতে 3টা সেঞ্চুরি রয়েছে, সেইটা তিনি স্পর্শ করলেন। তার সত্ত্বেও তো বাংলাদেশ ওই জায়গাটা থেকে ম্যাচে ফিরে এসেছিল ২২৫ রানে, আমরা ওদের 7 উইকেট তুলে ফেলেছিলাম। সেইখান থেকে অষ্টম উইকেট পার্টনারশিপে অবিচ্ছিন্ন ২৮ বলে ৫৮ রানের জুটিটা তারা করে ফেলে। অর্থাৎ আফগানিস্তানের রানটা খুব সহজে এখানে ২৬০-৬৫-র মধ্যে আমরা রাখতে পারতাম। সেই জায়গাটাতে ওরা ওই 8 উইকেট পার্টনারশিপে ঝোড়ো ব্যাটিং করে স্কোরটাকে ২৮৩ পর্যন্ত নিয়ে গেল। এইটাও তো বাংলাদেশ জাতীয় দলের বোলিং এর ক্ষেত্রে আমরা ওইটা দেখতে পাই না? আচ্ছা, জাতীয় দলের সঙ্গে এখানে কম্পারিজনটা ড্র করছি, যেহেতু ন্যাশনাল টিমের ক্ষেত্রে এই জিনিসটা আমরা অনেকবার দেখতে পেয়েছি সেই কারণে। বাট স্টিল বাংলাদেশ ম্যাচটা জিতেছে, একটা রাইট টোনে শুরু করেছে। কিন্তু তাতে করেই যে আমাদের সব কাজ, ওই যেটা আমি বলছিলাম যে আন্ডার-19 এশিয়া কাপ জিতেছি কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো করিনি। আপনি যদি আন্ডার-19 এশিয়া কাপে এই এক জয়ের মাধ্যমেই কি বাংলাদেশের আসলে সেমিফাইনাল খেলাটা নিশ্চিত হয়ে গেল? না, সেটা হয়তো বলা যাবে না। বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে এবং নেপাল রয়েছে। ১৫ তারিখে আমরা নেপালের বিপক্ষে খেলবো, ১৭ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবো। গতবারও কিন্তু গ্রুপের এই 4টা দল আন্ডার-19 এশিয়া কাপে ছিল এবং সেইখানেও আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই আমরা টুর্নামেন্টটা শুরু করেছিলাম। নেপালের বিপক্ষে জিতেছিলাম কিন্তু আমরা শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিলাম। গ্রুপ রানার্স আপ হওয়া সত্ত্বেও এরপরেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম। আর অন্য গ্রুপটাতে তো ইন্ডিয়া পাকিস্তান রয়েছেই, এবং ওইটাও ওই ফুল ন্যাশনাল টিমের ক্ষেত্রে যেটা হয়, ইন্ডিয়া পাকিস্তান কোনো মাল্টিনেশনাল টুর্নামেন্টে যদি থাকে তাহলে তাদেরকে এক গ্রুপে রাখা হবেই হবে। এইখানটাতে কোনো ইন্টিগ্রিটির ব্যাপার নাই, র্যাঙ্কিং এর ব্যাপার নাই। ওই ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখতেই হবে। সো ওই ইন্ডিয়া পাকিস্তান ওই গ্রুপে রয়েছে। অন্য 2টা দলও আবার ভীষণ সহজ, ইউএই এবং ওইখানটাতে আরেকটা দল মালয়েশিয়া। ফলে ওই গ্রুপ থেকে ইন্ডিয়া পাকিস্তান সেমিফাইনালে যাবে, সেটা প্রত্যাশিত। বাংলাদেশ যখন আফগানিস্তানকে হারিয়েছে, আমরা রাইট টোনে টুর্নামেন্টটা শুরু করেছি, আমরা সেমিফাইনালে যাওয়ার প্রত্যাশা তো করতেই পারি অবশ্যই, কিন্তু ইউ নেভার নো, নেপালের বিপক্ষে জিতবো যদি ধরেও নেই, শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ যদি হেরে যায়, গতবার আমাদের যেটা হয়েছিল, তখন ঘটনাটা একটুখানি গোলমেলে হয়ে যেতে পারে। গতবার শ্রীলঙ্কা যেমন গ্রুপ পর্বে 3টা ম্যাচে জিতেছিল, এইবার যদি এরকম হয় যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জিতলাম, আমরা নেপালের বিপক্ষেও জিতলাম কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে গেলাম। শ্রীলঙ্কা যদি ওইখানটাতে বাংলাদেশ নেপালের বিপক্ষে জিতে, কিন্তু তারা যদি আবার হেরে যায় আফগানিস্তানের কাছে, আফগানিস্তান যদি এবার নেপালকে হারায়, শ্রীলঙ্কাকে হারায়, তাহলে বিষয়টা হতে পারে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান 3টা দলেরই কিন্তু পয়েন্ট সমান হয়ে যেতে পারে নেট রান রেটের হিসাব করে। তখন আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারি সেমিফাইনালের আগেও।
আমি একটু আর্লি বলে ফেলছি, আমি একটু আগাম বলে ফেলছি। নিশ্চিতভাবে মানে আমি জাস্ট হিসাবটা বোঝানোর জন্য বলছি। ফলে এই আফগানিস্তানের বিপক্ষে জেতা মানেই যে বাংলাদেশের ধরেন হচ্ছে গিয়ে সেমিফাইনাল খেলাটা নিশ্চিত হয়ে গেছে বিষয়টা সেটা নয়। আবার আফগানিস্তানের বিপক্ষে এই জয়টা আমরা একটু নড়বড়ে জয় পেয়েছি। আমাদের বোলিং ইনিংসের শেষটা ভালো হয়নি, আমাদের ব্যাটিং ইনিংসের শেষটা ভালো হয়নি। তার মানেই এইটা নয় যে এই টুর্নামেন্টে আমরা ভালো কিছু করতে পারবো না বা টুর্নামেন্ট জিততে পারবো না বা আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হতে পারবো না। অবশ্যই ওই প্রত্যাশা আজিজুল হাকিম তামিমের দলের কাছ থেকে থাকবে এবং আরো বড় প্রত্যাশা থাকবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যেন আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারি। ২০২০ সালের আকবর আলীর সেই দলের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারি। এইটাও অনেক পরের ঘটনা। আপাতত টুর্নামেন্ট ভালোভাবে বাংলাদেশে শুরু হয়েছে। আন্ডার 19 এই এশিয়া কাপ এবং সেই এশিয়া কাপের ধারাবাহিকতাটা এই দলটার কাছ থেকে অবশ্যই আমরা প্রত্যাশা করছি ব্যাটিং ইনিংসের শেষটা, বোলিং ইনিংসের শেষটা। ওগুলা আরেকটু ভালো হওয়ার প্রত্যাশা